পৃষ্ঠা 249। স্মার্ত বৈষ্ণব এবং নিম্বার্ক মত অনুযায়ী পালনীয় বিষয়গুলি প্রায় একই রকম, সেই সঙ্গে তিথি হিসেবেই তা পালনীয় বলে বিবেচিত হয়, কিন্তু পার্থক্য হয় দিন ও মান নিয়ে। কারণ আমরা দেখব স্মার্ত মত অনুযায়ী স্মার্ত মতের সঙ্গে একটি তারকা চিহ্ন রয়েছে। স্মার্ত মত অনুযায়ী দিন ধরা হয় সূর্যোদয়ের পর। গৌড়ীয় বৈষ্ণব মতে দিন ধরা হয় সূর্যোদয়ের পূর্বে 1 কলা বা 2 মুহূর্ত বা 4 দণ্ড, অর্থাৎ 96 মিনিট পূর্ব থেকে। এই 96 মিনিট বা 1 ঘন্টা 36 মিনিটকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। তারকা চিহ্ন গৌড়ীয় বৈষ্ণবেরাও স্মৃতিশাস্ত্র স্বীকার করেন। স্মার্তরা শাস্ত্রে বর্ণিত বিবিধ বিধান পালন করেন যে উদ্দেশ্যে, গৌড়ীয় বৈষ্ণবেরা সেই উদ্দেশ্যে বিধান পালন করেন না। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ সাধনের জন্য স্মার্তরা শাস্ত্র নির্দেশিত বিবিধ বিধান পালনে ব্রতী হন। কিন্তু পরমার্থ কুশল বৈষ্ণবেরা, পরমার্থ কুশল উদ্ধৃতির মধ্যে, বৈষ্ণবেরা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই শ্রীমান মহাপ্রভু নির্দেশিত কালে সদাচার পালন করেন। মূল পাঠ। এই একাদশী পালন গৌড়ীয় বৈষ্ণবীয় সদাচার বিধির ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ, কারণ এই তিথি পালন শিশুদের রক্ষার জন্য জননীর মতো এবং রোগীর পরিত্রাণের জন্য ওষুধের মতো। সর্বজন এর রক্ষার্থে একাদশী তিথি নির্মিত হয়েছে। এই নির্মিত শব্দটির ব্যবহার লক্ষ্য করবার মতো। একাদশী পালনের বিধি সমাজে প্রচলিত ছিল, কিন্তু তার নবনির্মাণ যেন সম্ভবপর হলো এই ঘরানার মহাজনদের দ্বারা। আসলে তারা সর্বদা চেষ্টা করেছেন চিদ বীজ, চয় হর্ষই দয় হর্ষন্থ বয় দীর্ঘই বর্গীয় জ, চিদ বীজের অস্তিত্ব স্বীকার করেও পৃথক প্রস্থানে জন্ম দিতে। মাতেব সর্ববালানাম ঔষধং রোগীণামিব রক্ষার্থং সর্বলোকানাং নির্মিতৈকাদশী তিথিঃ নানা দুঃখ সমাকীর্ণে সংসারে নর জন্মনি একাদণ্ডাপ্যবাসী ইয়ঃ স ধন্যঃ স চ বুদ্ধিমান। দাঁড়ি উদ্ধৃতি শেষ পাদটিকা 15। তিনিই ধন্য ও বুদ্ধিমান, যিনি অশেষ দুঃখ সংকুল সংসারে মানব জন্ম ধারণ করে একাদশী উপবাসে নিরত থাকেন। একাদশীর উপবাসের দিন নিরূপণ সম্পর্কে আলোকপাত করা যেতে পারে। সম্পূর্ণা ও বিদ্ধা 2 ধরনের একাদশী পালিত হয়। বিদ্ধা একাদশীর ক্ষেত্রে পূর্ব বিদ্ধা ও পর বিদ্ধা প্রভৃতি ভেদ আছে। শ্রী শ্রী হরিভক্তি বিলাসঃ এ শ্রী শ্রী হরিভক্তি বিলাসঃ এ পৈঠিনসী ভাষ্য, পয়ৈকার ঠয় দীর্ঘই দন্তের ন দন্তের শয় হর্ষই, পৈঠিনসী ভাষ্য, শারদা পুরাণ ভাষ্য, সৌর ধর্মোত্তর ভাষ্য প্রভৃতি সহযোগে নির্ণয় করবার চেষ্টা করা হয়েছে একাদশীর উপবাস পালনের সময়কাল। পৃষ্ঠা 250। উদ্ধৃতি শুরু। একাদশী চ সম্পূর্ণা বিদ্ধেতি দ্বিবিধা স্মৃতা, বিদ্ধা চ বিবিধা তত্র ত্যাজ্যা বিদ্ধা তু পূর্বজ, তথা চ পৈঠিনসি নাগবিদ্ধা চ ইয়া ষষ্ঠী শিববিদ্ধা চ সপ্তমী, দশমৈকাদশী বিদ্ধা তত্র নোপবসেদ্দুদঃ। উদ্ধৃতি শেষ। শারদা পুরাণে উদ্ধৃতি শুরু।
একাদশী তথা ষষ্ঠী পৌর্ণমাসী চতুর্দশী, তৃতীয়া চ চতুর্থী চ অমাবাস্যাষ্টমী তথা উপস্যা পরসংযুক্তা নাপস্যা পূর্বসংযুতঃ। উদ্ধৃতি শেষ। সৌরভ ধর্মোত্তরে চ, উদ্ধৃতি শুরু, একাদশী মুপবসেদ্বাদশীমথবা পুনঃ বিমিশ্রাং বাপি কুর্বিত ন দশম্যা ইউতং কচিৎ। উদ্ধৃতি শেষ। পাদটিকা 16। ব্রহ্মপুরাণের ব্রতখণ্ড এতে দেখা যায় ধৃতরাষ্ট্র ঋষি মৈত্রেয়কে নিজের পুত্রদের মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন করেন। ঋষি মৈত্রেয় তখন উত্তর দেন, রাজা, তুমি পূর্বে সহধর্মিণীর সঙ্গে দশমী শেষ সমন্বিতা একাদশীতে উপবাস করেছিলে, সেই কারণে তোমাকে পুত্র বিয়োগ সহ্য করতে হয়েছে। একই গ্রন্থে আরেকটি ঘটনার উল্লেখ আছে। শ্রী রাম বল্লভ সীতা জিজ্ঞাসা করছেন মহর্ষি বাল্মীকিকে, হে তপোধন, আমি শৈরিণী বা অশ্বতী নারী নই, ইহজন্মে কোনো পাপ আচরণ করিনি, তবে কেন প্রাণবল্লভ আমায় ত্যাগ করলেন? তবে কি জন্মান্তরের কোনো পাপের কারণে এই দশা? প্রশ্ন শুনে কিছুক্ষণ চিন্তা করবার পর মহর্ষি বাল্মীকি উত্তর দিলেন, তুমি পুরাকালে দশমী বিদ্যা একাদশীতে উপবাস করে হরি পূজা করেছিলে, তাই এই রকম ঘটেছে। স্মার্ত মত অনুযায়ী একাদশী তিথি যেই দিনকে প্রথম স্পর্শ করবে সেই দিন একাদশী পালনীয়, তাই দশমীর স্পর্শা তাঁরা করেন। তাঁদের মত হলো একাদশীর প্রথমাংশ যেই দিন পড়বে সেই দিন একাদশী পালিত হবে, আর গৌড়ীয় বৈষ্ণব ধারায় একাদশীর শেষাংশ বিচার্য, সেইটি যেই দিন পড়বে সেই দিনই একাদশী পালিত হয়। বছরে 26টি একাদশী আসে, সাধারণত 12 মাসে 24টি একাদশী। এইগুলি হচ্ছে উৎপন্না, মোক্ষদা, সফলা, পুত্রদা, ষটতিলা, জয়া, বিজয়া, আমলকি, পাপমোচনী, কামদা, বরুথিনী, মোহিনী, অপরা, নির্জলা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্রা, অন্নদা, পরিবর্তিনী বা পার্শ্ব ইন্দিরা, পাশাঙ্কুশা, রমা এবং উত্থান। পৃষ্ঠা 251। কিন্তু যে বৎসর পুরুষোত্তম মাস, অধি মাস বা মলমাস থাকে, সেই বৎসর পদ্মিনী ও পরমা নামে আরো 2টি একাদশীর আবির্ভাব হয়। যাঁদের পক্ষে যথাবিধি একাদশী উপবাস পালন সম্ভব নয়, অথবা যাঁরা ব্রত পালনের দিনে সাধু জনের সঙ্গে বসে হরিকথা শ্রবণে অসমর্থ, তাঁরা এই একাদশী মাহাত্ম্য পাঠ শ্রবণ করলে হরির প্রিয় কাজই তাঁরা করবেন এবং অসীম সৌভাগ্যের অধিকারী হবেন বলেই বিশ্বাস। গৌড়ীয় বৈষ্ণব ধারায় বা বৈষ্ণব পঞ্জিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি তিথি পালনের বিষয় হল জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী। পুরাকালে ভগবান হরি প্রজাপতির প্রার্থনায় সাড়া দিয়ে সর্বজন এর প্রতি করুণা প্রকাশ করে দৈত্যকুলের নিধনের জন্য রোহিণী যুক্তা শুভ করি ভাদ্রী কৃষ্ণাষ্টমীতে স্বয়ং দেবকী গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তাই এই মঙ্গলময় তিথি যত্ন সহকারে পালন করা কর্তব্য। এই পালনের সঙ্গে উপবাস ও পারণ যুক্ত হয়। জন্মাষ্টমীর নিশীথ যদি রোহিণী সমন্বিতা হয়, তবে ওই দিন উপবাস করলে উচ্চকোটির ফলও লাভ হয়। রোহিণী সমন্বিতা অষ্টমীর সঙ্গে সোমবার বা বুধবার যুক্ত হলে তাকে জয়ন্তী বলে। নবমী বিদ্যা অষ্টমীকে উমা মাহেশ্বরী তিথিও বলা চলে। উদ্ধৃতি শুরু। অথ ভাদ্রে শীতাষ্টম্যাং প্রাদুরাসিত স্বয়ং হরিঃ ব্রহ্মণা প্রার্থিতঃ পূর্বং দেবক্ষ্যং কূপয়া বিভুঃ...
अष्टमी रोहिणी युक्ता चार्धरात्रं यदा स्पृशेत् उपश्यतां तिथिं विद्वान् कोटि यज्ञ फलं लभेत्। सोमानि बुधवारे बचाष्टमी रोहिणी युता जयंती नाम सख्याततां लभ्येत् पुण्य संचयी। तस्यामुपश्य यत् पापं लोकः कोटि भवद्भवम् विमुच्य निवसेद्विप्र वैकुंठे विरजे पुरे। अष्टमी नवमी विद्धा उमा माहेश्वरी तिथिः सैव पोष्य सदा पुण्य कांक्षी भी रोहिणीं विना। परविद्ध सदा कार्य पूर्वविद्धान्तु वर्जयेत्। अष्टमी सप्तमी विद्या हान्यात् पुण्यं पुराकृतम्। নারী উদ্ধৃতি শেষ পাদটিকা 17। একাদশী পালনের ক্ষেত্রে যেমন দেখা যায় দশমী বিদ্যা একাদশী বর্জনীয়, তা যদি শ্রাবণা নক্ষত্র যুক্ত হয়ও, তেমনভাবে রোহিণী নক্ষত্র যুক্ত হলেও সপ্তমী বিদ্যা অষ্টমী বর্জনীয়। পৃষ্ঠা 252। মাস গণনার জন্য দুইটি নিয়ম প্রচলিত রয়েছে। প্রথমটি হলো অমাবস্যান্ত বা অমান্ত। সাধারণভাবে এই নিয়ম পশ্চিম ও দক্ষিণ ভারতে অনুসৃত হয়। দেখা গেছে চান্দ্র মাসের যে দিনটির সূর্যোদয়ের আগের তিথিটি অমাবস্যা হয়, সেই দিনটি এই নিয়মে মাসের প্রথম দিন। আর দ্বিতীয়টি হলো পূর্ণিমান্ত নিয়ম। চান্দ্র মাসের পূর্ণিমার পরের দিনটিই হয় মাসের শুরুর দিন। এই নিয়মটির ব্যবহার ভারতের উত্তর ও পূর্বের রাজ্যগুলিতে পরিলক্ষিত হয়। দুইটি প্রথায় মাসের নাম একই, কিন্তু গণনায় পার্থক্য আছে। তাই দুইটি নিয়মেই মাসের প্রথম ও শেষ দিনের সময়কালের ক্ষেত্রে গড়ে 15 দিনের পার্থক্য দেখা যায়। গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকার ক্ষেত্রে পূর্ণিমান্ত পদ্ধতিতে কোনো একটি মাসের গণনা করা হয়। এই নিয়মে পূর্ণিমা হচ্ছে মাসের শেষ দিন। তার পরের দিন অর্থাৎ কৃষ্ণ প্রতিপদ হলো মাসের প্রথম দিন। গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী বছরের সূচনাও বিশিষ্ট। শুরু হয় না সাধারণ পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাস থেকে, শুরু হয় সাধারণ পঞ্জিকার অগ্রহায়ণ মাস থেকে। বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শ্রাবণা, পূর্ব ভাদ্রপদ, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা নক্ষত্রের নাম থেকে সাধারণ মাসের নামগুলি আগত। কিন্তু বৈষ্ণব পঞ্জিকার অন্তর্গত মাসগুলি অন্যরকম। বিষ্ণুর বিভিন্ন নাম ব্যবহৃত হয়েছে মাস নাম হিসেবে, যথাক্রমে অগ্রহায়ণ কেশব, পৌষ নারায়ণ, মাঘ মাধব, ফাল্গুন গোবিন্দ, চৈত্র বিষ্ণু, বৈশাখ মধুসূদন, জ্যৈষ্ঠ ত্রিবিক্রম, আষাঢ় বামন, শ্রাবণ শ্রীধর, ভাদ্র ঋষিকেশ, আশ্বিন পদ্মনাভ, কার্তিক দামোদর। উদ্ধৃতি শুরু। কেশব মার্গশীর্ষে চ পৌষে নারায়ণস্তথা মাধব মাঘ মাসে চ গোবিন্দঃ ফাল্গুনে তথা চৈত্রে বিষ্ণুরিতি খ্যাত বৈশাখে মধুসূদনঃ জ্যৈষ্ঠে ত্রিবিক্রমো নাম আষাঢ়ে চৈব বামনঃ। শ্রীধরঃ শ্রাবণে মাসি ঋষিকেশশ্চ ভাদ্রকে আশ্বিনে পদ্মনাভশ্চ দামোদরশ্চ কার্তিকে। উদ্ধৃতি শেষ। শ্রী বিষ্ণুর দশনা নাম স্তোত্রম। এই 12টি মাস ছাড়াও আরেকটি বাড়তি মাস আমরা শ্রী গৌরাবদের মধ্যে পাই। পুরুষোত্তম নামের অধি মাস।
বৈষ্ণব পঞ্জিকায় আসলে চান্দ্র এবং সৌরবর্ষ গণনা পদ্ধতির মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করেছে। পৃষ্ঠা 253। এইবার সমস্যা হলো সৌরমাস ও চান্দ্রমাসের দৈর্ঘ্য সমান নয়, তাই সামঞ্জস্য বিধানের জন্য শ্রীগৌরাব্দের প্রতি 3 বছর অন্তর যোগ করা হয় একটি অতিরিক্ত মাস। এটি হলো পুরুষোত্তম মাস। এইখানে আবার নিহিত রয়েছে গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকার বিশেষত্ব, কারণ স্মার্ত মত অনুযায়ী এই বাড়তি মাস মলমাস নামে পরিচিত। কোন রকম পবিত্র আচার অনুষ্ঠান নিষিদ্ধ এই মাসে। মলমাস অর্থাৎ মলিন মাস নামেই বোঝা যায় এই সময় পর্বকে কোন দৃষ্টিতে দেখা হয়। নেপালের মোচ্ছেগাঁও নামক জনপদে অধিষ্ঠান রয়েছে মোচ্ছে নারায়ণ দেবের। এই অধিক মাসে এখানকার মন্দির সংলগ্ন পুকুরে স্নান খুবই পবিত্র বলে গণ্য হয়। সেখানে বসে মেলা। যেহেতু প্রতি বছর এই অধিক মাসের আগমন ঘটে না, তাই খুবই আড়ম্বরের সঙ্গে পালিত হয় অধিক মাসের উৎসব। স্মার্তমত নির্ভর পঞ্জিকার সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকার অভিপ্রায়গত পার্থক্য সমাজ দেশনার ক্ষেত্রে উভয়ের মনোভাবকেও সুনিশ্চিতভাবে ব্যক্ত করে। গৌড়ীয় বৈষ্ণব ধারার গ্রহণেচ্ছু মনোভাব সমাজের নিজস্ব বৃত্তকে সীমায়িত না করবার প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। সনাতন মত অনুযায়ী কিংবা বিভিন্ন শ্রুতি ও স্মৃতি গ্রন্থে বহিঃসমাজের কোনো মানুষকে সনাতন সমাজে গ্রহণের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। নিজস্ব সমাজের কেউ অধঃপতিত হলে তাকে প্রায়শ্চিত্ত করে আবার সনাতন সমাজে আনয়নের সামান্য কিছু ব্যবস্থা আছে, কিন্তু একেবারে বাইরের সমাজের কাউকে এখানে গ্রহণের বিষয়ে স্মার্ত সমাজ দ্বিধান্বিত। কিন্তু বৈষ্ণব সমাজ এই ব্যাপারে উজ্জীবিত। আজ যদি গৌড়ীয় বৈষ্ণব ধারার বিবিধ অংশের সম্পর্কে খোঁজ খবর নেওয়া যায়, তাহলে দেখা যাবে বহু খ্রিস্টীয় মূলের মানুষের অংশগ্রহণ রয়েছে এতে। তারা সনাতনী ভাবধারায় নিজেদের গড়ে নিয়েছেন। সনাতনী বৈষ্ণব সমাজে অংশগ্রহণে কোনো বাধা তো নেই, বরং উৎসাহ দেওয়া হয়। মূল বিষয়টি হলো বাড়তি। তার নিজস্ব সমাজের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমন করে অভিপ্রেত নিজেদের মাস গণনা ও তার প্রতি মনোভাবের ক্ষেত্রেও। বাড়তি মাস তাই পবিত্র বলে গণ্য হয় গৌড়ীয় বৈষ্ণব ধারায়। সনাতন ধারা অপরিবর্তনীয়, সঙ্গে সঙ্গে পরিবর্তনীয়। গৌড়ীয় বৈষ্ণব ধারার চিন্তন সেই পরিবর্তনেরই অনুশীলন। এর মাধ্যমে সনাতন ধর্ম বহির্বিশ্বের সঙ্গে তার সেতু গড়েছে। বর্তমানে সারা বিশ্বে ইসকনের ক্রমবর্ধমান প্রভাব তারই সাক্ষ্য দিচ্ছে। পৃষ্ঠা 254। শুধু বাড়তি মাসই নয়, গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকায় নির্দেশিত দামোদর মাসের ব্যাপারেও বৈষ্ণব সমাজ উদ্বাহু। যেমন এই বছর 9 অক্টোবর থেকে শুরু হয়েছিল চাতুর্মাসের সর্বশেষ দামোদর মাস। স্কন্দপুরাণ অনুযায়ী যদি দামোদর মাসে শ্রী বিগ্রহকে প্রদীপ নিবেদন করা হয়, তাহলে তা বিশেষভাবে মঙ্গলের কারণ। করণীয় বিষয় হিসেবে এই মাসে উল্লিখিত হচ্ছে, এই মাস সর্বাপেক্ষা ভগবানের প্রিয় বলে প্রতিদিন ভগবান দামোদরের অর্চন, প্রাতঃ স্নান, দীপ দান, দামোদরাষ্টকম পাঠ ও দান ব্রতাদি পালনীয়। মন্দির প্রদক্ষিণ, শাস্ত্র অধ্যয়ন এবং হরিকথা শ্রবণের ফলে পুনর্জন্ম রহিত হয়। আবার বর্জনীয় দিকগুলির কথাও বলা হচ্ছে। উদ্ধৃতি শুরু। দামোদর মাসে মৎস্য মাংস ভক্ষণে নরকত্ব প্রাপ্তি হয়। ঔষধ হিসেবেও এইগুলি বর্জনীয়। মাসকলাই, বরবটি, শিম, কলমি শাক, পটল, বেগুন, তৈল, মধু, কাঁসার পাত্রে ভোজন ও পচা বাসি দ্রব্য বর্জন। দিবাসজ্জা ও শ্রীসঙ্গ দামোদর মাসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটা সম্ভবত স্ত্রী সঙ্গ হবে।
গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকার মধ্যে বৈষ্ণবীয় শ্রীবোধের প্রকাশ সর্বত্র প্রেম বিলাসে রয়েছে। উদ্ধৃতি শুরু: প্রভুর সম্পত্তি শ্রীখোল করতাল দাঁড়ি, সর্বাগ্রে অর্পয়ে তাহা চন্দন পুষ্প মাল। দুই দাঁড়ি। উদ্ধৃতি শেষ। যেমন করে শ্রীখোল, শ্রীমৃদঙ্গ প্রভৃতি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়, তেমনি কোনো মাস সেখানে ব্রাত্য নয়। মহিমা বর্ণনায় অতিরেক থাকতে পারে, কিন্তু জগতের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়কেও গুরুত্ব দেবার মনোভাব প্রকট। আচারের ক্ষেত্রে কাঠিন্য লক্ষিত হয়, কিন্তু কি গৌড়ীয় বৈষ্ণব মতে কিংবা গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকায় উদার সামাজিকতা আছে। সেই কারণে বাংলার গ্রাম সমাজে কোনো কারণে কেউ পতিত হলে, অর্থাৎ সমাজ পতিত জ্ঞান করলে, সেই ব্যক্তি বা পরিবার সাধারণত গৌড়ীয় বৈষ্ণব মার্গের আশ্রয় নিত। আগের উক্তিতে উল্লেখ রয়েছে শ্রী সঙ্গ এর। বলা বাহুল্য, স্ত্রী সঙ্গ শব্দের পরিবর্ত হিসেবে এটি ব্যবহৃত। নারীকে শ্রী অভিধায় ভূষিত করা সুস্থতার বহিঃপ্রকাশ। স্ত্রী সঙ্গ শব্দটি ব্যবহার করা যেতেই পারত, কিন্তু শব্দটির মধ্যে বিশেষ লিঙ্গ বৈষম্যের প্রকাশ লক্ষ্য করা যায়। তাই এই কথা আমরা বলতেই পারি, লিঙ্গ সাম্যের চেতনা বহু মাত্রায় অবস্থিত এই গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকার দেহে। তাছাড়া এই পঞ্জিকা পরিবেশ বান্ধব কিছু কিছু দিককে তুলে ধরেছে। কোনো কোনো বৃক্ষের প্রতি আরোপিত হয়েছে সম্মান ও গুরুত্ব, যেমন তুলসী কিংবা আমলকি, পৃষ্ঠা 255। বৈষ্ণবীয় ধারায় তুলসীর গুরুত্ব অপরিসীম। বৈশাখ মাসে তুলসী গাছে জল ধারা দেবার নির্দেশ গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকায় আছে। এক মাস ব্যাপী এই কৃত্য তীব্র দাবদাহের ও শুষ্কতার প্রভাব থেকে বৃক্ষরাজিকে রক্ষার বার্তাবাহী। দ্বিতীয়টি সাধারণভাবে বিষয়টি সাধারণভাবে প্রায় সবাই জ্ঞাত। এবার আমলকির অর্থাৎ আমলকি একাদশীর প্রসঙ্গে আসা যেতে পারে। প্রথমেই আসে আমলকির জন্মের বৃত্তান্ত। ভগবান বিষ্ণুর মুখ থেকে নিঃসৃত হয় চন্দ্রের মতো এক বিন্দু, সেটি এসে পড়ে এই পৃথিবীতে। তার থেকে সৃষ্টি হয় আমলকি বৃক্ষের। আর আমলকি ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, আর তা মর্তের মানুষের জন্য খুবই পবিত্র ও উপকারী। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী হিসেবে পালিত হয়। প্রতি বছর দোল পূর্ণিমার ঠিক আগেই আসে এই তিথি, যা প্রচণ্ড উদ্দীপনার সঞ্চার করে। এই দিন নারায়ণের পুজোর পাশাপাশি আমলকি গাছের পুজোও করা হয়। সেই সঙ্গে নারায়ণের প্রতি নিবেদিত হয় আমলকি। আমলকি ফল মোক্ষের প্রতীক। সেই সঙ্গে বিশ্বাস রয়েছে যে আমলকি গাছের পুজো করলে মোক্ষ লাভ সম্ভব। গৌড়ীয় বৈষ্ণব ধারা কিভাবে পঞ্জিকা রূপায়ণে ব্রতী হলো এবং বৈষ্ণব পঞ্জিকা কিভাবে নিজস্ব পরিসরে বৃত হলো, তার সন্ধান করা যেতে পারে। প্রেরণা রয়েছে ভারতীয় জ্ঞান পরম্পরায়। ভারতীয় জ্যোতিষশাস্ত্র বিষয়ক চর্চাকে প্রচলিত বিজ্ঞান চেতনা ঋদ্ধ মানুষেরা অনেকেই অবৈজ্ঞানিক বলেছেন, কিন্তু সেই ধারা এমন বহু বিষয়কে বহু পূর্বেই তুলে ধরতে সক্ষম হয়েছে, যা আধুনিক বিজ্ঞান তার উন্নত প্রযুক্তির সাহায্যে অনেকটা পরবর্তী সময়ে নির্ণয় করতে সমর্থ হয়েছে। সেই নিরিখে এখনকার জ্যোতির্বিজ্ঞানকে যদি মেটা সায়েন্স বলা যায়, তাহলে তা যুক্তি বিযুক্ত নয়। পঞ্জিকা রূপায়ণে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যার অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব অপরিসীম। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর গৌড়ীয় বৈষ্ণব ধারার অন্যতম দুই ব্যক্তিত্ব শ্রী শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর 1838 থেকে 1914 সাধারণাব্দ এবং শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী 1874 থেকে 1937 সাধারণাব্দ জ্যোতিষবিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। ফলে তাঁদের পক্ষে সম্ভব হয়েছিল কিয়ৎ পৃথক মনন ও অনুশীলন প্রস্থানের বিধিবদ্ধকরণ।
বৈষ্ণব মণ্ডলীর দ্বারা অনুসৃত বিবিধ পুরাণ ও বিভিন্ন বৈষ্ণবীয় গ্রন্থে থাকা জীবন পরিচালনার নির্দেশ এই গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকার অবয়বে ও মর্মে স্থান পায়। পৃষ্ঠা 256। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে যা দ্বিতীয় জনের জীবনের সঙ্গে যুক্ত। এর থেকে জ্যোতির্বিদ্যায় তাঁদের ব্যুৎপত্তির সন্ধান পাওয়া যায়। ঘটনাক্রমে উল্লিখিত প্রথম জন দ্বিতীয়ের পিতা। উদ্ধৃতি শুরু। 1903 সালের 2রা জানুয়ারি রায়বাহাদুর রাজেন্দ্রচন্দ্র শাস্ত্রী PRS মহাশয়ের মধ্যস্থতায় তাঁহারই ভবনেই বাপুদেব শাস্ত্রীর একজন প্রতিষ্ঠাশালী ছাত্র এবং সংস্কৃত কলেজের অধ্যাপক ও পৃথিবী বিখ্যাত কোনো মনীষীর গণিত জ্যোতিষ শিক্ষার আচার্যের সহিত বর্ষ প্রবেশ লইয়া অয়নাংশ সম্বন্ধের বিচারে উক্ত পণ্ডিতকে সরস্বতী ঠাকুর এরূপভাবে পরাস্ত করেন যে অধ্যাপক পরাজিত হইয়া বিচার সভায় বিষ্ঠামূত্র বিসর্জন করিয়া ফেলেন। নারী উদ্ধৃতি শেষ, পাদটিকা 18। এই ডিজিটাল বিশ্বে বিভিন্ন সামাজিক মাধ্যমের দ্বারা গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা বৃহত্তর বৈষ্ণব সমাজ ও বৈষ্ণব ধারার অনুরাগীদের মধ্যে অনেক বেশি বিস্তার লাভ করতে পেরেছে। গৌড়ীয় বৈষ্ণব ধারা অনুসরণকারী বিভিন্ন সংগঠন তাদের পেজগুলিতে বছরের শুরুতেই দিয়ে দিচ্ছে সারা বছরের পালনীয় দিনগুলির ব্যাপারে তথ্য। বিশ্বের ভিন্ন ভিন্ন স্থানে তিথি পালনের সুনির্দিষ্ট সময় তালিকা। তৈরি হয়েছে অনেক অ্যাপ যেখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা। রয়েছে এই সম্পর্কিত প্রশ্নোত্তরের বিভিন্ন ব্যবস্থা। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ভারতীয় জ্ঞান পরম্পরার এই প্রসার অতীত বর্তমানের মেলবন্ধন ঘটাচ্ছে। ভারতীয় সমাজ ও সংস্কৃতি বরাবরই সহিষ্ণু ও অন্যের কথা শোনার ক্ষেত্রে ধৈর্যশীল। বিভিন্ন মনন প্রস্থান বা দর্শন প্রস্থানের মধ্যে যতই আপাত বিরোধিতা থাক, তাদের মধ্যে অভিমুখগত কোনো পার্থক্য নেই। দেবী দুর্গা, যিনি শাক্ত দেবী হিসেবে পরিচিত, তিনিই গৌড়ীয় বৈষ্ণব ধারায় পরম বৈষ্ণবী। গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকায় সাদরে গৃহীত হচ্ছে এমন বহু প্রসঙ্গ যা সমাজের মূল ধারায় প্রচলিত। এইভাবে ধারাটি তার বিকাশমানতার পরিচয় দিচ্ছে আচার সর্বস্বতা ও ক্ষুদ্র গোষ্ঠী ধারণাকে ছাড়িয়ে বৃহত্তর দার্শনিক মেলবন্ধন ও উপযোগবাদী দৃষ্টিভঙ্গির প্রণোদনায়, যার প্রকাশ আমরা দেখতে পারি এই ধারায় দৈনন্দিন জীবন পরিচালনার নির্দেশনায়। তার লিপিবদ্ধ রূপ হল গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা। পৃষ্ঠা 257। কৃতজ্ঞতা অধ্যাপক অর্জুন দেব সেন শর্মা, ভারতীয় তুলনামূলক সাহিত্য বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর, অসম। অধ্যাপক অভিষেক বসু, তুলনামূলক সাহিত্য বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, পশ্চিমবঙ্গ। গৌড়ীয় মিশন, বাগবাজার, কলকাতা, পশ্চিমবঙ্গ। তথ্যসূত্র 1, শ্রী গোপাল ভট্ট, শ্রী শ্রী হরিভক্তি বিলাস সাহা, কলকাতা, বেনি মাধব শিলস লাইব্রেরি, ফেব্রুয়ারি 2022, পৃষ্ঠা 286। 2, শ্রী বিপিন বিহারী গোস্বামী, শ্রী শ্রী হরিভক্তি তরঙ্গিনী, কলকাতা, শ্রীমদে গৌড়ীয় বৈষ্ণব সমাজ, 1902, পৃষ্ঠা 1। 3, তদেব। 4, তদেব, পৃষ্ঠা 1 থেকে 2। 5, তদেব, পৃষ্ঠা 3। 6, অর্জুন দেব সেন শর্মা, হিন্দু বাঙালির কাব্য সমাজ, আদি মধ্য যুগ, কলকাতা, ভারবী, 2015, পৃষ্ঠা 156 থেকে 157। 7, শ্রী কৃষ্ণদাস কবিরাজ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, সম্পাদনা শ্রী সুবোধচন্দ্র মজুমদার, কলকাতা, পিসি মজুমদার অ্যান্ড ব্রাদার্স, 1941, পৃষ্ঠা 431। 8, তদেব। 9, তদেব। 10, তদেব। 11, বেনি মাধব শীলের ফুলপঞ্জিকা, সন 1429,
কলকাতা, জানুয়ারি 2022, পৃষ্ঠা 148। 12 পূজ্যপাদ শ্রী শ্রী নরহরি চক্রবর্তী ভক্তি রত্নাকর দ্বিতীয় সংস্করণ, শ্রী রামদেব মিশ্র কর্তৃক প্রকাশিত, মুর্শিদাবাদ, 426, চৈতন্যাব্দ, পৃষ্ঠা 20। 13 তদেব, পৃষ্ঠা 778 থেকে 779। 14 তদেব, পৃষ্ঠা 778। 15 শ্রী গোপাল ভট্ট, শ্রী শ্রী হরিভক্তি বিলাসহ, পৃষ্ঠা 671। 16 তদেব, পৃষ্ঠা 688। 17 তদেব, পৃষ্ঠা 855। 18 প্রভুপাদ শ্রী শ্রীল সরস্বতী ঠাকুর সংক্ষিপ্ত চরিতামৃত, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, কলকাতা, ফেব্রুয়ারি 1973, পৃষ্ঠা 15। অধ্যায়টি এখানেই শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 258। পঞ্জিকার তথ্য ও লোক সংস্কৃতির আঙিনায় তার স্বল্পায়তনিক মূল্যায়ন। সন্দীপ দে।